Hello students and welcome once again to Haldari Academy online platform. আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর বেশ কিছু চ্যাপ্টার শেষ করে ফেলেছি। লেসন 5 অবধি আমাদের ফিনিশ হয়ে গেছে। আজকে আমরা লেসন 6 পড়ব সি ফিভার। তো আজকে যে সি ফিভার গল্পটা আমরা পড়তে চলেছি সেটার আমরা আগে কবি পরিচিতি দেখব। ইট ইজ রিটেন বাই জন মেসফিল্ড। জন মেসফিল্ড তিনি একজন মডার্ন এরার কবি ছিলেন, আধুনিক যুগের কবি। তার সময়কালটা যে সময়টা লেখা আছে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1878 টু 1967। যে সময়টা একটা জাংচার ছিল, মানে কি জাস্ট মডার্ন পিরিয়ড শুরু হওয়া থেকে বলতে পারো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই পুরো সিচুয়েশনটা কিন্তু তিনি দেখেছেন, মানে উপলব্ধি করেছেন। এই যুগেই তিনি বিলং করতেন, যার ফলে এই যুগের বেশ কিছু ফিচার্স, যে বৈশিষ্ট্যগুলো ছিল তার লেখায় কিন্তু প্রতিফলিত হয়েছে। এখানে যে কবিতাটা রয়েছে সি ফিভার, সেটা অনেকটা মডার্ন যে দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভরশীল। মডার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি না, আধুনিক যুগে মানুষের যে অজানাকে জানা, অচেনাকে চেনার যে স্পৃহা, এবং একটা এন্ডিং, একটা হ্যাপি এন্ডিং সবাই চায়। যে সারা জীবন একটা মানুষের জীবনকাল, পুরো জীবনকালই কর্মময়। আমরা মানব জীবনে জানি যে প্রত্যেকটা ফেজে কিন্তু আমাদের কর্মব্যস্ততা থাকে এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে হয়, তাই তো? তো তারপরে আমরা কি হয় না, আমাদের একটা শেষ হয়, মানে যেটা হয় মৃত্যু। তো সেই মৃত্যুটাও কিন্তু আমাদের ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, যেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো সেই কনসেপ্টটাও কিছুটা হলেও এই কবিতার মধ্যে রয়েছে, এই সি ফিভার কবিতার মধ্য দিয়ে। তাহলে প্রথম যে পয়েন্ট আমি তোমাদের বললাম, যে সি ফিভার হচ্ছে সমুদ্র পাড়ি দেওয়ার একটা তৃষ্ণা, একটা ক্ষুধা। কেন? কারণ যে যা কিছু অজানা, যা কিছু অচেনা, সবটাকে জানার যতটুকু সম্ভব নলেজ এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করা, জ্ঞান এবং অভিজ্ঞতার সমাহার করা মানুষের তখন একটা তৃষ্ণা হয়ে উঠেছিল। সেরকমই একজন মানুষ হিসেবে কবি কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। তো আমরা দেখে নেব আগে কবি পরিচিতি। জন মেসফিল্ড কে ছিলেন না? জন এডওয়ার্ড মেসফিল্ড, যার জন্ম হয়েছিল 1878-এ and he died in 1967, was an English poet. তিনি একজন ইংলিশ পোয়েট ছিলেন, রাইটার, পোয়েট লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 till his death. আমৃত্যু তিনি একজন পোয়েট লরেট ছিলেন। পোয়েট লরেট কি না, একটা তকমা বা বলতে পারো এটা একটা টাইটেল, যেটা গভর্নমেন্ট থেকে সরকারিভাবে কিন্তু প্রদান করা হয় কোনো কবিকে, যারা সরকারের উদ্দেশ্যেই কিন্তু তখনকার, মানে সেই সময়কার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এসব সমস্ত বিষয় নিয়ে তারা লেখালেখি করতেন। তো হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেলস। তিনি শিশুদের জন্য যে উপন্যাস লেখা, সেই শিশুদের ঔপন্যাসিকও তিনি কিন্তু ছিলেন। আর দ্য মিডনাইট ফোক, দ্য বক্স অফ ডিলাইটস, এগুলো তার লেখা। এবার এই কবিতাটাতে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। The poem speaks of the excitement of the poet feels at the anticipation of a sea voyage. Anticipate করছেন। Anticipate করা মানে কোনো কিছুর একটা অধীর আগ্রহে প্রত্যাশা করা। কোনো কিছু তুমি প্রত্যাশা করছো, অ্যান্টিসিপেট করছো অধীর আগ্রহে। তো কিসের জন্য কবি এখানে অধীর আগ্রহে প্রত্যাশা করছেন? না, কবির আশা হচ্ছে তিনি সমুদ্রে পাড়ি দেবেন, আবারও সমুদ্রে পাড়ি দেবেন। তার মানে তিনি সমুদ্রে এর আগে পাড়ি দিয়েছেন, তার সেটা যথেষ্ট হয়নি, তিনি বারে বারে সমুদ্রে ফিরে যেতে চাইছেন। সেটাই এখানে বলা হয়েছে, সি ভয়েজ, সমুদ্র যাত্রায়। দ্য প্যাশনেট ডেসক্রিপশন, একদম গভীর, ইমোশনাল। প্যাশনেট বলতে পারো আবেগ ঘন। প্যাশনেট মানে হচ্ছে একদম আবেগ ঘন ডেসক্রিপশন। তিনি যে আবেগ ঘন ডেসক্রিপশন দিয়েছেন, কিসের না, সিস্কেপ। সিস্কেপ বলতে সমুদ্রের যে ডেসক্রিপশন, তিনি সমুদ্র যাত্রার, যে সমুদ্রের যে ভিউ, যে দৃশ্য,
হ্যাঁ, সেই দৃশ্যপট তিনি যেভাবে এঁকেছেন সেটা কি রিভিল করছে, কি প্রকাশ করছে না ইটার্নাল ডিজায়ার মানে চিরন্তন। কোনো কিছু ইটার্নাল মানে সেটা চিরন্তন, যার কোনো শেষ নেই, যার কোনো ধ্বংস নেই, সেটাকে বলে ইটার্নাল। ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। আমরা সবাই জানি যে মানুষ হিসেবে আমাদের সবসময় দেখবে একটা ইচ্ছে থাকে, আমরা বিশেষ করে আমরা যারা বেড়াতে ভালোবাসি, আমরা প্রত্যেকেই কোথাও না মানে বেড়াতে যেতে ভালোবাসি। কেন বেড়াতে যাই? তার একটাই কারণ যে আমাদের চেনা পরিচিত গণ্ডি থেকে বাইরে বেরোনো, কিছু অন্যরকম কিছু অভিজ্ঞতা অর্জন করা, তাই না? এবং প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা, তাই তো? এই যখন আমরা পাহাড়, জঙ্গল, সমুদ্র, ঝর্ণা, নদী এসবকে খুব কাছ থেকে দেখি, দেখবে আমাদের মনে কোথাও না কোথাও একটা বিস্ময়ের সৃষ্টি হয় যে প্রকৃতি এত সুন্দর কিছু সৃষ্টি করতে পারে, সেটা আমাদের কাছে খুব বিস্ময়ের ব্যাপার, তাই না? তো সেই জন্যই কিন্তু আমরা বেড়াতে যাই আর নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে যাই, যাতে করে সেই নতুনত্ব এবং সেই নতুন শক্তি নিয়ে আমরা আমাদের বাকি যে সময়টা আমরা আমাদের নিজেদের কাজে কর্মব্যস্ততায় সেই এনার্জিটাকে কাজে লাগাতে পারি। তো এটাই হচ্ছে স্প্লেন্ডার অফ নেচার। কেমন? মানে প্রকৃতির যে সুসজ্জা, রাজকীয় সজ্জা, সেটাকেই আমরা স্প্লেন্ডার অফ নেচার বলে থাকি। তো দেখো, এরপরে আমরা টেক্সটে যাব। মেন থিম আমাদের জানা হয়ে গেল, এরপর আমরা টেক্সটে সরাসরি চলে যাব। Now see the lines. I must go down to the seas again. দেখো, the poem starts with the first person narrative I টা কি না, এখানে the poet himself তিনি এখানে নিজেকে নিজের ইচ্ছের কথা বর্ণনা করছেন। তার নিজের কি ইচ্ছে রয়েছে না, তিনি আবারও সমুদ্রে যাবে। এই জায়গাটা মাথায় রাখবে, এগেইন বলছেন, তার মানে কি এর আগে তিনি ট্রাভেল করেছেন সমুদ্রে। তো এটা একটা স্পিরিট বলতে পারো। এটা মডার্ন এজের যারা শিক্ষিত, মানে হাইলি এডুকেটেড পার্সনস, দ্য পার্সনস হু ওয়্যার রাইটার্স, দোজ হু রাইট পোয়েমস অ্যান্ড সাম আদার লিটারারি ক্রিয়েশন, they had the knowledge, they had the thirst for knowledge. তাদের নলেজের একটা তৃষ্ণা ছিল, তাদের ক্ষুধা ছিল আরো বেশি করে নলেজ, আরো এক্সপিরিয়েন্স, আরো অভিজ্ঞতা অর্জন করা। এইটা ছিল কিন্তু তাদের মূল লক্ষ্য। সেজন্য বলছেন যে আমাকে আবার সমুদ্রে ফিরে যেতে হবে। মানে they cannot sit idly, তারা চুপচাপ বসে থাকতে পারতেন না, যে ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে থেকে সংসারের নানাবিধ কাজের মধ্যে শান্তিতে জীবনযাপন করা, এটাই তাদের আলটিমেট লক্ষ্য ছিল না। তাদের আলটিমেট লক্ষ্য ছিল কিন্তু যতটুকু সময় বাঁচব আমরা ডিসকভার করে যাব, এক্সপ্লোর করে যাব, নতুন নতুন বিষয়কে আরো আমরা উদ্ঘাটন করব। এবার দেখো যে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, লোনলি সি বলা হয়েছে। অ্যাকচুয়ালি সি লোনলি হয় না, পিপল লোনলি হয়। যারা সমুদ্রে যায় তারা একাকী হয়, তাই না? তো সেজন্য বলছি দেখো যে লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তো দ্য পোয়েট ইজ এক্সপ্রেসিং হিজ থট, তার নিজের অনুভূতিটা ব্যক্ত করছেন। আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে, এবং কোথায় ফিরে যেতে হবে না, এই একাকী সমুদ্রে এবং আকাশে। মানে আকাশে ইন দ্য সেন্স যে একাকী সমুদ্রের সাথে সাথে এই যে আকাশ, কারণ সমুদ্র যাত্রা করার সময় প্রকৃতি যে রূপ আমরা পাই সেটা কেবলমাত্র দেখবে যে মানে তলায় সমুদ্র আর ওপরে আকাশ, এই পরিবেশটাই কিন্তু ব্যাখ্যায়িত হয়, তাই না? তো সেটাই বলছে যে সমুদ্রে আমি ফিরে যেতে চাইছি, সেই সমুদ্র যে একাকী সমুদ্র এবং তার মাথার উপরে আকাশ, আর কিচ্ছু না। And all I ask is a tall ship. এবং এটা করতে গিয়ে যেটা আমার একমাত্র প্রয়োজন সেটা হচ্ছে একটা টল শিপ, বেশ বড়সড় লম্বা জাহাজ, and a star to steer her by, এবং একটা তারা চাই। তারা চাই ইন দ্যাট সেন্স হোয়াট না, এখানে বলতে পারো আমরা এখানে পোল স্টারের কথা বলা হচ্ছে। পোল স্টার কি, বাংলায় যেটাকে আমরা বলি ধ্রুব তারা। তো আগেকার দিনে যারা নাবিক ছিলেন
তাদের কাছে ওই জিপিএস সিস্টেমিং ছিল না, নেটওয়ার্কিং সিস্টেমিং ছিল না, যার ফলে তারা তাদের লোকেশন কিন্তু ডিসাইড করতেন কিভাবে না, ওই পোল স্টারকে দেখে, ওই ধ্রুব তারাকে লক্ষ্য করে কিন্তু তারা তাদের দিক নির্ণয় করতেন। সেটাই বলছেন যে আমার একটা জাহাজ চাই, লম্বা জাহাজ চাই, আর যেটা চাই একটা ধ্রুব তারা যে কিনা আমাকে আমার সঠিক রাস্তায় নিয়ে যাবে, দিক নির্ণয় করিয়ে সঠিক দিকে নিয়ে যাবে। And the wheels kick and the winds song and the white sail shaking. দেখো কতগুলো জিনিসের কথা বলছে। হুইলস কিক মানে জাহাজ যখন স্টার্ট হয় দেখবে জলের তলাতেই, জাহাজের তলায় মানে যেটা জলের তলায় থাকে সেই অংশে একটা হুইল থাকে। হুইল মানে একটা ফ্যানের ব্লেডের মতো থাকে, যেটা ঘুরতে থাকে, খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে, যার ফলে জল কেটে সেই জাহাজ বেরিয়ে যেতে পারে। তো সেই হচ্ছে হুইলস কিক and the winds song। জাহাজ যখন একটা গতি নিয়ে এগিয়ে যায় তখন কি হয়, বাতাসের শব্দ শোনা যায়, সেটাকেই বলছে বাতাসের গান। and the white sails shaking, আর কি জাহাজের পালের কথা বলা আছে। তখনকার জাহাজ মানে পাল তোলা জাহাজ, সেই পালের যে সাদা পাল, তার যে কম্পন, বাতাস লেগে পালের কম্পন, এটাই আমি চাইছি। and a grey mist on the sea's face। সমুদ্রের ওপরে, সমুদ্রের উপরিভাগে গ্রে মিস্ট, ধূসর রঙের কুয়াশার আচ্ছাদন, একদম কুয়াশায় ঘিরে রয়েছে। on the sea's face and a grey dawn breaking, যেখানে এবং কি হচ্ছে সবে গ্রে ডন, ধূসর, গ্রে মানে কি ধূসর, ধূসর ভোরবেলা, হ্যাঁ উষাকাল বলতে পারো, যে ভোরবেলায় একদম, যেটা সদ্য সকালবেলা বা সদ্য ভোরবেলায় আমরা বলতে পারি যে গ্রে ডন ব্রেকিং। তাহলে দেখো প্রথম যে স্ট্যান্জাটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে, কবি যেতে চাইছেন সমুদ্রে, এবং সেই সমুদ্রে একাকী সমুদ্র, এবং সাথে সাথে রয়েছে মাথার উপর আকাশ। আর কি চাইছেন তিনি সেটার জন্য, একটা লম্বা জাহাজ চাইছেন, আর কি চাইছেন, ধ্রুবতারার সঙ্গ চাইছে, যে ধ্রুবতারা তাকে সঠিক দিক দেখিয়ে দেবে। আর চাইছেন হুইলস কিক, জাহাজের চাকার যে আঘাত, এবং বাতাসের গান, আর সাদা পালের কম্পন। আরও আছে ধূসর বর্ণের কুয়াশা সমুদ্রের ওপরে পুরো ছেয়ে রয়েছে, এবং একদম ভোরবেলা তার যাত্রা শুরু হচ্ছে। নেক্সট স্ট্যান্জা চলে যাব, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আবারও তিনি রিপিট করছেন। তো এই লাইন রিপিট করার উদ্দেশ্য কি, দেখো এখানে একবার রয়েছে, ফার্স্ট লাইনে আমরা দেখেছি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আবার সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইনে আমরা দেখছি আই মাস্ট গো টু দ্য সিজ এগেইন। এর মানে হচ্ছে দ্য পোয়েট এমফেসাইজিং মানে এমফেসাইজিং করা মানে হচ্ছে কোনো কিছুর ওপর জোর দেওয়া, বা বলতে পারো ফোকাস। হ্যাঁ, ইউ আর ফোকাসিং সামথিং, যে কোনো কিছুর ওপরে জোর দিয়ে বলছে, মানে আমাকে যেতেই হবে সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কেন যেতে হবে, কারণ এই যে মানে অত্যন্ত দ্রুত বেগে, দ্রুত গতিতে ধাবমান, রানিং টাইড মানে দ্রুত গতিতে ধাবমান যে সমুদ্র স্রোত, টাইড সমুদ্র স্রোত, হ্যাঁ তার যে ডাক, সেই ডাক কিরকম, is a wild call and a clear call that may not be denied। একদম বন্য একটা ডাক, পরিষ্কার ডাক, যেটাকে আমি কোনোভাবেই কি করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। এই ডাক আমি অস্বীকার করতে পারবো না। and all I ask is a windy day। আর কি চাই, একটা বাতাস সম্পৃক্ত দিন, মানে যে দিনটায় খুব বাতাস জোরে বইবে, কারণ আমরা জানি যে জোরে বাতাস বইলেই তবে জাহাজের গতিটা অনেক বেশি হবে এবং জাহাজ এগিয়ে যেতে পারবে। with the white clouds flying মানে কি ঝকঝকে আকাশ, white clouds flying মানে কোনো রকম মেঘের বা অন্ধকারাচ্ছন্ন মেঘ বা বৃষ্টি বা মেঘলা দিন এরকমটা নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দিন আর বাতাসে ভরা দিন আর কি।
And the flung spray and the blown spume and the seagulls crying. আর কি ফ্লাং স্প্রে, এই যে ফ্লিং কথাটা মানে ছোঁড়া, নিক্ষিপ্ত করা, ফ্লিং এর পাস্ট ফর্ম ফ্লাং, এটা হচ্ছে তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর স্প্রে মানে আমরা জানি জল দিয়ে সেই স্প্রে করা, হ্যাঁ, তো সেরকম বলছে যে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, তো জাহাজ যখন দ্রুত গতিতে এগিয়ে যায় সমুদ্রের উপর থেকে তখন কি জল ছিটকে আসে, সেটাই বলছে। আর কি ব্লোন স্পিউম, আর যখন জাহাজের ঠিক যে অংশটা সমুদ্রের জলের সাথে লেগে থাকে সেখানে দেখবে সাদা সাদা ফ্যানার মতো হয়, তো সেই ফ্যানাগুলো বাবলস তৈরি করে, আর সেই বাবলসগুলোকে কি করে আমরা জানি, বাবলসকে যখন আমরা টাচ করি তখন সেটা একটা ব্লো করে, তো সেরকম ব্লোন স্পিউমকে পার করে জাহাজ এগিয়ে চলে আর কি। আর কি চাই, সি গার্লস ক্রাইং, সি গার্লস হচ্ছে তোমার শঙ্খচিল, হ্যাঁ, যেগুলোকে বলতে পারো যে সামুদ্রিক কাকও বলা হয় সি গার্লস, হ্যাঁ, তো শঙ্খচিল তার ডাক। তাহলে সেকেন্ড স্ট্যান্জাতে কি বলছে দেখো, সেকেন্ড স্ট্যান্জাতে কবি আবার রিপিট করছেন, আমাকে সমুদ্রে যেতেই হবে, কারণ এই যে দ্রুত বেগে ধাবমান যে সমুদ্রের স্রোত, এর যে ডাক, একদম বন্য পরিষ্কার ডাক, আমি এটাকে কিছুতেই অস্বীকার করতে পারি না। এবং আমি কি চাই, একটা বাতাসে ভরা দিন, ঝকঝকে আকাশ, ছেটানো জল, আর ফ্যানার যে ব্লোন হয়ে যাবা, এবং শঙ্খচিলের ডাক। ওকে, তো এই জিনিসগুলোই কিন্তু কবি চাইছেন। নেক্সট স্ট্যান্জাতে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আবারও কবি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। তাহলে তিনবার তিনটে স্ট্যান্জাতেই আমরা দেখলাম কবি লাইনটাকে রিপিট করছেন, তার মানে মানে এটা বোঝা যাচ্ছে যে কবি কতটা, হাউ ডিপ হিজ ডিজায়ার ওয়াজ, তাহলে তার ডিপ ডিজায়ার কি না, ডিপ ডিজায়ার তার গভীর চাওয়া, কতটা গভীর তার চাওয়া সমুদ্রে যাওয়ার জন্য। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, তিনি কি জীবন চাইছেন, ভবঘুরে, ভ্যাগ্রেন্ট ভবঘুরে যাযাবরের জীবন চাইছেন, হ্যাঁ, ভবঘুরে যাযাবরের জীবন চাইছেন। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে where the wind is like a whetted knife, তো বলছে যে তিনি কিরকম জীবন চাইছেন, ভবঘুরে যাযাবরের জীবন। টু দ্য গার্লস ওয়ে, কোন রাস্তা ধরে তিনি যেতে চাইছেন, যে রাস্তা দিয়ে শঙ্খচিলরা উড়ে যাচ্ছে এবং যে রাস্তা দিয়ে তিমি মাছরা যাচ্ছে, তার মানে কি তিমি মাছ, শঙ্খচিল, এদের কোনো রাস্তার কোনো ডাইরেকশন নেই, বা কোনো নির্দিষ্ট কোনো রাস্তা নেই যেখান থেকে এরা যায়, এদের কিন্তু এরা ভবঘুরে, যখন যেখানে মনে হয় জলের গভীরতা অনুযায়ী, জলের টেম্পারেচার অনুযায়ী এরা সেরকমভাবেই কিন্তু নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় বা মানিয়ে নেয়। তো সেই রকমই কবিও কিন্তু তার জীবনের যে যাত্রা, মানে সি ভয়েজ যেটা বল, সমুদ্র যাত্রাটাকে সেইভাবেই সাজিয়ে তুলতে চাইছেন। where the wind is like a whetted knife, যেখানে এই উইন্ডটা বাতাস কিরকম, কার সাথে তুলনা করা হয়েছে, whetted, শার্প, একদম খুব ধারালো, শার্প ধারালো ছুরির মতন, ধারালো ছুরির সাথে তুলনা করা হয়েছে। And all I ask is a merry yarn from a laughing fellow rover, আর আমি কি চাই, একটা মেরি ইয়ার্ন মানে টেল বা গল্প, হ্যাঁ, আর মেরি মানে হ্যাপি টেল বলতে পারো, খুশির গল্প, আনন্দের গল্প। ফ্রম আ লাফিং ফেলো রোভার মানে সঙ্গী নাবিক, আমার সঙ্গে যে সঙ্গী নাবিক এরকম একজন থাকবে যে আমাকে গল্প শোনাবে, সেটাই আমি চাই। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম when the long trek is over, আর কি চাই, একদম নিশ্চিন্তে ঘুম আর মিষ্টি স্বপ্ন যখন সারা দিনের কাজ শেষ হবে। দেখো এই দুটো লাইনে তোমাদের একটু বলে রাখি, এটা একটা এক্সপ্রেশন আছে, এটা একটা গভীর মানে আছে। তো এই যে সমুদ্র যাত্রাটা কোথাও না কোথাও is compared, that the whole voyage of the poet somewhere is compared to the journey of our own life, আমাদের নিজেদের জীবন সম্পর্কে বলা হয়েছে,
যে আমরা যখন জীবন শুরু করি আমরা কিন্তু জানি না আমরা কোন দিকে যাব, কি করব, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, তাই না? তো আমরা জীবনে শুরু করি, জীবনটা শুরু করার পর যখন আমরা জার্নিটা আমাদের প্রথমে আগে শৈশবকাল, তারপরে কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, এরকমভাবে কিন্তু কয়েকটা ফেজে আমাদের জীবন বিভক্ত। এবং সেই জীবনে আমাদের বিভিন্ন রকম মানুষের সাথে দেখা হয়, তারা আমাদেরকে বিভিন্নভাবে ডাইরেক্ট করে আমাদের কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নয়। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের জীবনটা চলতে হয় এবং এত সহজ নয় আমাদের লাইফটা, ভীষণভাবে স্ট্রাগলিং, তাই তো? মানব জীবন কিন্তু খুব সহজ নয়, আমরা সবাই জানি। ইটস ফুল অফ সরোজ, সাফারিংস। যেমন আনন্দ রয়েছে তেমন দুঃখ কষ্টও কিন্তু রয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমাদের জীবন এগিয়ে যায়। কিসের দিকে এগিয়ে যায় বলো তো? মৃত্যুর দিকে। একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে মৃত্যু, তাই না? তো সেই মৃত্যুর কথাই এখানে কিন্তু যে ইটার্নাল এন্ড, মৃত্যুর কথা বলা হয়েছে। এই যে মেরি ইয়ার্ন, এই যে গল্প, কিসের গল্প? এই যে ফেলো রোভার, কোথাও না কোথাও এর যে রেফারেন্সটা আমরা বলতে পারি জেসাস ক্রাইস্টের একটা রেফারেন্স এখানে রয়েছে। যে জেসাস ক্রাইস্টের গল্প হলে কিসের গল্প হবে? বাইবেলের গল্প হবে। তো সেই বাইবেলের গল্প, এবং জেসাস ক্রাইস্ট কি সদা হাস্যময়, তাই না? দেখবে সাধারণ মানুষ যদি আমাদের বন্ধু হয়, তুমি এমন কোনো মানুষ খুঁজে পাবে না যে সব সময় হাসবে, তাই না? তাহলে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। এই ফেলো রোভার এক এবং অন্যতম হলেন আমাদের যীশুখ্রিস্ট, যার মুখে সব সময় হাসি। ইভেন ইফ মৃত্যুকালীনও তিনি তার হাস্যময় মুখই আমরা দেখেছি, এবং তিনি তার খুনিদেরকেও কিন্তু, তার হত্যাকারীদেরকেও তিনি আশীর্বাদ করে গেছেন, হাসি মুখে আশীর্বাদ করে গেছেন। তো সেটা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ঈশ্বরের পক্ষেই সম্ভব। আর সেই রকমই একজন সঙ্গী কিন্তু চাইছেন কবি। আর এই যে অ্যান্ড কোয়াইট স্লিপ, এই যে কোয়াইট স্লিপ, এটা হচ্ছে কি ইটার্নাল স্লিপ, যেটা হচ্ছে ডেথ। মৃত্যুতেই আমাদের একদম সমস্ত কিছু আমাদের ঘুমিয়ে যায়, আমাদের সারা জীবনের যত অ্যাক্টিভিটি, এই যে লং ট্রিক্স বলতে কি, সারা জীবনের আমাদের যা অ্যাক্টিভিটি, আমাদের যা কর্মব্যস্ততা, সব কিছু ঘুমিয়ে যায় আমাদের সাথে, আমাদের মৃত্যুর সাথে সাথে, তাই তো? তো এটাই কিন্তু এখানে এই এক্সপ্রেশনের দ্বারা বলা হয়েছে। তো চিলড্রেন, আশা করি তোমরা এনজয় করেছো কবিতাটা। শুধু এক্সাম ওরিয়েন্টেড পড়াশুনো থেকেও তোমরা এই কবিতার মধ্য থেকে একটা খুব ভালো মেসেজ পাবে। সেটা হচ্ছে কি, সারা জীবনই আমাদেরকে কিন্তু লড়াই করতে হয়, এবং এই লড়াই করার মানে কি, এটা কিন্তু এমন নয় যে জীবনকে, তার মানে আমরা ভাগ্যকে দোষ দেব যে আমাদের এত সাফারিং, এত কষ্ট, কেন এত কষ্ট, অ্যাকচুয়ালি কিন্তু না। বরং দ্য মোর ইউ সাফার দ্য মোর ইউ নো, তুমি যত বেশি বাধা পেরোবে তত বেশি তোমার জীবনের অভিজ্ঞতা বাড়বে, তাই না? তুমি তত আরো বড় বাধা পেরোনোর জন্য তৈরি হবে, নিজেকে প্রস্তুত করতে পারবে। তো সেই রকমই একটা কিন্তু মেসেজ কবিতার মধ্য থেকে আছে। তো তোমরা আশা করি সেই মেসেজটা কিছুটা হলেও পারসিভ করতে পেরেছো। তো আজকের ক্লাসটা স্টুডেন্টস আমরা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা যে পোয়েমের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব। তো চিলড্রেন, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।